যুক্তরাষ্ট্র ইরান ৬০ দিনের আলোচনা পর্বের শুরুতেই বড় ধাক্কা। লেবাননে ইসরায়েলি তাণ্ডবে ভেস্তে যাওয়ার পথে সমঝোতা। উপনির্বাচনে জিতে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে লেবার নেতা বার্নহ্যাম, আরও চাপে প্রধানমন্ত্রী স্টারমার। এবং পশ্চিমবঙ্গে যোগ দিবস নিয়ে বিতর্ক। আদালতে মামলার পর সরকারি কর্মচারীদের জন্য বাধ্যবাধকতা শিথিলের কথা জানালো রাজ্য। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৬০ দিনের আলোচনা পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বৃহস্পতিবার থেকেই এই সময়সীমা কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এখন চূড়ান্ত সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও ইরানি বাহিনীর কড়াকড়ি বন্ধের পর আবারও ব্যস্ত হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তির পর প্রাণ ফিরে পেল হরমুজ প্রণালী। টানা দ্বিতীয় রাতের মতো ইরান কোনো জাহাজে হামলা চালায়নি। বলা হচ্ছে, তেহরান এখন পর্যন্ত চুক্তির প্রাথমিক শর্ত মেনে চলছে। একই সঙ্গে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি মওকুফ করেছে তেহরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের হিসেবে গত এক রাতে এই জলপথ দিয়ে ১,২৫,০০,০০০ ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ। তেলের দামও প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আভাস মিলেছে। সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের বৈঠকের প্রস্তুতি চললেও আলোচনার সময়সূচিতে পরিবর্তন আসে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু হবে এবং সেই বৈঠকে মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আলোচনা পর্বের জন্য ৬০ দিনের সময়কাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরান এখন পর্যন্ত তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে। হরমুজে গুলি চালায়নি, আমরাও নৌ অবরোধ তুলে নিয়েছি। সুতরাং চুক্তির প্রথম দিকের শর্তগুলো আমরাও পালন করছি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি জানিয়েছেন, কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা পাওয়ার পর তিনি সমঝোতা স্মারক অনুমোদন করেছেন। তবে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের আলোচনার অর্থ এই নয় যে ইরান তার মৌলিক অবস্থান থেকে সরে আসবে। এদিকে ইসরায়েলকে চলমান শান্তি প্রক্রিয়াকে সম্মান জানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি মহলেরও সমালোচনা করা হয়েছে। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, সব সমস্যার সমাধান হত্যাকাণ্ডের মাধ্যমে সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও আগামী ৬০ দিনের আলোচনা নির্ধারণ করবে এই অস্থায়ী সমঝোতা স্থায়ী চুক্তিতে রূপ নেবে কিনা। জাহিদুর রহমান, স্টার নিউজ। ইরানের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তির প্রতিশ্রুতি তেহরান রক্ষা না করলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চুক্তি ভঙ্গ হলে ইরানের ওপর নতুন করে কঠিন অবরোধ আরোপ করার কথাও জানিয়েছে ওয়াশিংটন। ব্রাসেলসের নেইটো জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। ইরানকে কোনো ছাড় বা অন্ধবিশ্বাস নয়, সবকিছু হবে পারফরমেন্সের ভিত্তিতে। তেহরান যদি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে, তবে এবার আমরা ওবামা আমলের মতো কাগজের বাঘ হব না। শর্ত ভাঙলেই ইরানের ওপর ধেয়ে আসবে লৌহ কঠিন অবরোধ ও বিধ্বংসী সামরিক আঘাত। চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, লুক্সেমবার্গ ও ইরাকে আটকে আছে ইরানের অন্তত 10,000 কোটি ডলার। দেশগুলোর কাছে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রি বাবদ এই অর্থ পাবে ইরান। ব্যাংকিং চ্যানেলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরান এই অর্থ নিজ দেশে ফেরাতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সইয়ের পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই অর্থের অন্তত 1000 কোটি ডলার ছাড় করার দাবি জানিয়েছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টি আলোচনায় এসেছে। তেহরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে তাদের 10,000 কোটি ডলার জব্দ অবস্থায় আটকে রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইরানে আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি আছে চীনে, যার পরিমাণ 2 থেকে 5,000 কোটি ডলার। এর সিংহভাগই চীনের কাছে বিক্রি করা তেলের টাকা। এর কিছু অর্থ ইরান চীনা পণ্য ও যন্ত্রপাতি কেনায় খরচ করেছে। ইরানের শত কোটি ডলার আটকে থাকা আরেক দেশ ভারত। এটিও ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ বিক্রির অনাদায়ী অর্থ। মার্কিন নিষেধাজ্ঞার এই টাকা তেহরানে স্থানান্তর করা সম্ভব হয়নি। ভারত ও দক্ষিণ কোরিয়া মিলে ইরানের পাওনা অন্তত 700 কোটি ডলার। বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্যের বকেয়া হিসেবে ইরাকের কাছেও ইরানের পাওনা 1 থেকে 1,500 কোটি ডলার। এছাড়া জাপান, ওমান, লুক্সেমবার্গ সহ অন্যান্য দেশেও ইরানের ছোট অঙ্কের বেশ কিছু অর্থ পাওনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এসব অর্থের অন্তত 24 বিলিয়ন ডলার ফেরত চেয়েছে ইরান। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই অর্থের অন্তত 1000 কোটি ডলার ছাড় করার দাবি জানিয়েছিল ইরান। ধারণা করা হচ্ছে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ দেখেই চুক্তিতে রাজি হয়েছে তেহরান। তবে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বলছে চুক্তি মেনে চললে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হবে। প্রকাশিত সমঝোতা স্মারকেও ইরানের জব্দ করা অর্থ উন্মুক্ত করার কথা বলা হয়েছে। দীর্ঘ প্রায় 5 দশক ধরেই ধুঁকছে ইরানের অর্থনীতি। চলতি বছরের শুরুতে দেশব্যাপী শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের মূলেও ছিল অর্থনৈতিক দুরবস্থা। মুদ্রাস্ফীতি, দুর্বল মুদ্রা ব্যবস্থা আর বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা ছিল ইরানের অর্থনৈতিক অবস্থা। আটকে থাকা এই সম্পদ ফিরিয়ে আবার অর্থনীতিতে গতি ফেরাতে চাইছে ইরান। এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হলে ইরানের জন্য এটি হবে অন্যতম এক প্রাপ্তি। কাজী শাহরিন, স্টার নিউজ। ফের বেপরোয়া ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সমঝোতার স্মারকের প্রথম দফার শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলায় ইসরায়েলের ভয়াবহ বিমান এবং ড্রোন হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত নিখোঁজ হয়েছেন আরও বেশ কয়েকজন। লেবাননে ইসরায়েলি আগ্রাসী আচরণের কারণেই ভেস্তে যেতে বসেছে সুইজারল্যান্ডে মার্কিন ইরান শান্তি আলোচনার পূর্ব নির্ধারিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সমঝোতার পর সাধারণ লেবানিজদের আশা ছিল দেশটিতেও থামবে যুদ্ধের দামামা। কিন্তু দক্ষিণের নাবাতিয়ের এই আবাসিক ভবনের মতোই গুড়িয়ে গেছে সেই স্বপ্ন। নাবাতিয়ের মতোই হারুফ এলাকাতেও হয়েছে হামলা। গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 2-এর পৌর ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। নিশ্চিত করা হয় চালকের মৃত্যু। এছাড়া আল শারকিয়া 2-এর কাফার সির গ্রামেও পৃথক হামলায় হতাহত হন অনেকে। এসব হামলার জন্য সাফাই গিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে দাবি করেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জবাবেই তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। তেল আবিব ঘোষণা দিয়ে রেখেছে মার্কিন ইরান সমঝোতা স্মারক সত্ত্বেও হামলা অব্যাহত থাকবে। বলা হচ্ছে লেবানন ইস্যুতে ইসরায়েলের চাপের কারণেই আজ সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত মার্কিন ইরান শান্তি আলোচনা হচ্ছে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইসরায়েলের এই অতি আগ্রাসী সামরিক পদক্ষেপের কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি ঐতিহাসিক প্রচেষ্টা। এটি এখন স্পষ্ট যে তেল আবিব আঞ্চলিক উত্তেজনা জিইয়ে রাখতেই বারবার এই হঠকারী পথ বেছে নিচ্ছে। আর এর চড়া মাসুল দিতে হতে পারে মধ্যপ্রাচ্য সহ শান্তি প্রত্যাশী গোটা বিশ্বকে। ইফতিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সফল হবার পথে অন্যতম ভূমিকা ছিল পাকিস্তানের। শান্তি চুক্তিটি সফল হবার জন্য টানা কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে সেনাপ্রধান। গেল প্রায় 3 মাস ধরে তারা দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করেছেন। ইরান যুক্তরাষ্ট্রের এই চুক্তি এবং এর পেছনে পাকিস্তানের তৎপরতা সম্পর্কে আরও জানাতে পাকিস্তানের করাচি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লেখক এবং সাংবাদিক মাসকাওয়াত আহসান। জনাব মাসকাওয়াত আহসান, আপনাকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতাকে একরকম তোয়াক্কা না করেই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তো নেতানিয়াহু সরকারের এমন একগুঁয়ে আচরণ, এই যে চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের পর যে একটা আলোচনা হবে, তা কতটা বাধাগ্রস্ত করতে পারে বলে আপনি মনে করেন? এখন এই ইসরায়েল তো প্রথম থেকেই আপনি জানেন যে বাধা দিয়ে আসছে। এমনকি ইসলামাবাদে যে বৈঠকটি হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে, সে সময়েও
নেতানিয়াহু সরাসরি ফোন করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বাধা দিয়েছেন, এরকম খবর তো প্রকাশ্যেই এসেছিল। এখন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে অনলাইনে এমওইউ স্বাক্ষরিত হলো, যেটাকে ইসলামাবাদ সমঝোতা স্মারক বলা হচ্ছে, সেইটা স্বাক্ষরের পরে আহ, ইসরায়েলে অত্যন্ত নেতিবাচক নানান প্রতিক্রিয়া দেখা গেছে। সেখানকার যে নিরাপত্তা মন্ত্রী বেন গাভি, উনি বলেছেন যে আহ, এ, আমরা লেবাননকে মাটিতে মিশিয়ে দেব, বা আহ, লেবাননের ১০০ জন মায়ের অশ্রু ঝরাবো যদি ইসরায়েলের একজন সেনা মাকে কাঁদতে হয়। তো আপনি নিশ্চয়ই দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছেন যে এই যে ইরানের উপরে যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেইখানে আমেরিকা ঢুকে পড়েছিল, কিন্তু পরে ইরানের যে দৃঢ় চেতা মনোভাব, তার কারণে আমেরিকা দ্রুতই বুঝতে পারে যে এটা তাদের ভুল হয়েছে এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা সমঝোতার পথে আসে। কিন্তু ইসরায়েলের এটা লক্ষ্য না। ইসরায়েল পরিপূর্ণভাবেই তাদের যে গ্রেটার ইসরায়েল গড়ে তোলার যে পরিকল্পনা, সেখান থেকে তারা সরে আসতে রাজি না। এবং আমার মনে হয় যে এই ৬০ দিনের মধ্যে এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে যত রকম কিছু করা যায় সেটার দিকেই এগুচ্ছে ইসরায়েল। গত ৩ দিনে তারা যে হামলা করেছে লেবাননে, তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরেকটি ব্যাপারে জানতে চাই যে ভবিষ্যতে এই চুক্তির ফলাফল যাই ঘটুক, কিন্তু ঐতিহাসিক এই সমঝোতার সইয়ের অন্তরালে পাকিস্তান যে কূটনৈতিক দক্ষতা দেখালো, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পাকিস্তান তো দেশ হিসেবে নানা ধরনের সংকট, তাদের রাজনৈতিক অর্থনৈতিক সংকট রয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের চুক্তি তাদের কোনো উপকারে আসবে কিনা? পাকিস্তানের তো দীর্ঘদিন ধরেই আহ, একটা ইমেজ সংকট ছিল, সেইখান থেকে তারা এই চুক্তির মাধ্যমে বেরিয়ে আসতে পেরেছে, এমনটাই বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন। তবে এই পাকিস্তানের এই যে সমঝোতা মধ্যস্থতাকারী হিসেবে সাফল্যের পেছনে কিন্তু কাতার, তারপরে মিশর, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোরও একটা ভূমিকা আছে। এবং এই দেশগুলোর সঙ্গে যেহেতু পাকিস্তানের আগে থেকেই একটি ভালো সম্পর্ক, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু খুব পুরনো একটি সম্পর্ক, আবার ইরানের সঙ্গে আপনি দেখবেন যে ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের ভালো সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্কে তারা যুক্ত আছে। সে কারণে বোধহয় এটা তাদের পক্ষে সহজ হয়েছে, এবং এটা নিঃসন্দেহে তাদেরকে বলা যায় যে বিশ্ব রাজনীতির মানচিত্রে একটা ভালো জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এতে করে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি দেখুন, কার্যত কিছু সুবিধা কিন্তু পাকিস্তান পেয়ে গেছে। যে ইরানকে তারা করাচি বন্দর ব্যবহার করতে দিয়েছিল এই যুদ্ধের সময়টাতে। আবার পাকিস্তান কিন্তু ইরানের মধ্যে দিয়ে একটা ট্রানজিট ব্যবহার করে তাদের যে বিভিন্ন পণ্য তারা পৌঁছে দিচ্ছে মধ্য এশিয়ায়, ফলে তাদের বাণিজ্য সম্প্রসারণ ঘটছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের সম্পর্ক, যেটার মধ্যে কিছু টানাপোড়েন পাকিস্তানের যে চিরশত্রু দেশ ভারতের কারণে তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্র আবারও দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে নিজেকে পরিপূর্ণভাবে এনগেজ করতে পারছে। এবং মধ্যপ্রাচ্যেও এর মোটামুটি প্রভাব বেড়েছে। আপনি লক্ষ্য করেছেন যে আইএমএফ একে এখন মধ্যপ্রাচ্য ওর মধ্যে আহ, সম্পৃক্ত করেছে, অর্থাৎ পাকিস্তানকে এখন মধ্যপ্রাচ্যের একটি দেশ হিসেবে আইএমএফ বিবেচনা করবে। তো সার্বিক দিক থেকে দেখলে পাকিস্তান তার যে অতীতের অত্যন্ত নেতিবাচক ইমেজ, সেখান থেকে বেরিয়ে এসে বলা যায় যে অবিশ্বাস্যভাবে একটি ভালো ইমেজের দিকে এগিয়ে গেছে। এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন পরিসরে এ নিয়ে প্রশংসাও শোনা যাচ্ছে। আজকে কথা হচ্ছেন এই যে আপনার কাছে আরেকটি ব্যাপারে জানতে চাই, এই যে বারবার দফায় দফায় যুদ্ধ সমঝোতা চুক্তিতে সই করবে কিংবা যুদ্ধবিরতিতে তারা কাজ করবে, এই ব্যাপারে তারা বলে আসছেন, কিন্তু দেখা যাচ্ছে বারবারই তা ভেস্তে যাচ্ছে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ভেস্তে যাওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারেন যে এই চুক্তিটি, এমনকি এই সমঝোতা স্বাক্ষরটি হবার পরেও ইসরায়েলে যেরকম একটি নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, একই রকম প্রতিক্রিয়া ওয়াশিংটনের একটি কর্নার থেকেও পাওয়া গেছে। দীর্ঘদিনের একটা সম্পর্ক ইসরায়েলের যে জায়নবাদী যারা, জায়নিস্ট যারা, তাদের সঙ্গে তো আমেরিকান রাজনৈতিক পরিসরের লোকজনেরও রয়েছে। ফলে সেইখান থেকে বারবারই এরকম একটি বাধাগ্রস্ত করার চেষ্টা তো করা হয়েছে। এবং কিন্তু বলা যায় যে অনেকটা ট্রাম্প এবং জেডি ভ্যান্স, তাদের দুজনার যে
জেদ যে না যেভাবেই হোক একটা শান্তি পরিস্থিতির দিকে যেতে হবে। আর আপনি জানেন যে ট্রাম্প কিন্তু ব্যবসায়ী মানুষ। উনি বোঝেন যে কিভাবে কোন দিকে গেলে আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য স্বার্থ উম সেগুলোকে সংরক্ষিত করা যায় এই মধ্যপ্রাচ্য বা আরব বিশ্বে। সেইসব কারণে এগুলো নিয়ে তারা এগিয়ে গেছেন। কিন্তু এই বাধা কিন্তু আসতেই থাকবে। আপনি লক্ষ্য করেছেন কিনা ফ্রান্সের একজন মন্ত্রী, উনি ইউরোপ বিষয়ক মন্ত্রী, উনি বলেছেন যে নিরাপত্তা পরিষদ এখনই ইরানের উপর থেকে স্যাংশন তোলাটা ঠিক হবে না। তারা যেহেতু ভিটো প্রদানকারী একটি দেশ। কারণ অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে। এই যুদ্ধ বিগ্রহ যাতে শেষ হয় এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসকাওয়াত আহসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের আভাস। ক্ষমতাসীন লেবার পার্টির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে এবার পার্লামেন্টে ফিরলেন গ্রেটার ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। উত্তর ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পান তিনি। এই জয়কে ব্রিটিশ রাজনীতির টার্নিং পয়েন্ট বা মোড় পরিবর্তনকারী হিসেবে আখ্যা দিয়েছেন বার্নহ্যাম। এদিকে লেবার পার্টির ভেতরে স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকায় এবং তার বিরুদ্ধে স্ক্যান্ডাল ও নীতিগত ভুলের অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবি তীব্র হচ্ছে। এক পাশে রোবট আর এক পাশে শিয়ালের কস্টিউম পরা সমর্থক, তাদের মাঝেই দাঁড়িয়ে আছেন অ্যান্ডি বার্নহাম। গুরুত্বপূর্ণ এক উপনির্বাচনের ফল ঘোষণার দিনে এভাবেই ধরা দেন লেবার পার্টির এই জনপ্রিয় নেতা। মেকারফিল্ড আসনের উপনির্বাচনে 24,927 ভোট পেয়ে বড় জয় নিশ্চিত করেছেন অ্যান্ডি। শতকরা হিসেবে বার্নহাম পেয়েছেন 54.8% ভোট। ম্যাকারফিল্ডের এই জয় অ্যান্ডি বার্নহামকে পুনরায় ব্রিটিশ পার্লামেন্টে ফিরিয়ে আনলো। এর মাধ্যমে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকেও সরাসরি চ্যালেঞ্জ করার আনুষ্ঠানিক যোগ্যতা অর্জন করলেন তিনি। বলা যায় স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর ক্ষমতাসীন দলের ভেতরে চাপে থাকা স্টারমারকে হটিয়ে লেবার পার্টির নেতৃত্ব দখলের পথই যেন পরিষ্কার করলেন অ্যান্ডি বার্নহাম। বেশ কয়েক মাস ধরেই লেবার পার্টির বিক্ষুব্ধ এমপিরা প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা স্টারমারের নেতৃত্বে আগামী নির্বাচনে গেলে দলকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হতে পারে। বিজয় নিশ্চিত হওয়ার পর দেয়া ভাষণে অ্যান্ডি বার্নহাম এই ফলাফলকে ব্রিটিশ রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন। সেই সাথে সতর্কবার্তা দিয়ে বলেছেন, দলের নীতি ও দিক পরিবর্তনের এটাই শেষ সুযোগ। But it is a chance now from this result tonight. আমরা দ্বিতীয় কোনো সুযোগ পাব না, তবে আজকে রাতের এই ফলাফলের মাধ্যমে আমাদের সামনে এখন একটি সুযোগ এসেছে একটি নতুন রাজনীতি গড়ে তোলার। সেই সাথে আমাদের বিভাজন ও অন্ধকার রাজনীতির পথ থেকে সরে আসতে হবে। We must now take this path. বর্তমানে লেবার পার্টির ভেতরেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান বেশ নাজুক। একের পর এক নীতিগত ভুল এবং ব্রেক্সিট পরবর্তী স্থবির অর্থনীতি মোকাবেলায় সুনির্দিষ্ট রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তার জনপ্রিয়তা এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। শুধু তাই নয়, এরই মধ্যে দলের 110 জন এমপি স্টারমারের পদত্যাগ দাবি করে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী স্টারমারকে চ্যালেঞ্জ করতে বার্নহামের এখন 81 জন দলীয় এমপির সমর্থন প্রয়োজন হবে। যদিও ক্ষমতা ছেড়ে দেওয়ার বদলে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজের পদ টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছেন স্টারমার। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে রেড রোড অনুষ্ঠিত হতে যাওয়া যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিত বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কলকাতার হাইকোর্ট। সরকারি কর্মচারীদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশনা চ্যালেঞ্জ করে একটি কর্মচারী সংগঠন আদালতে মামলা করেছিল। এর পরিপ্রেক্ষিতে রাজ্য তাদের অবস্থান স্পষ্ট করে। পশ্চিমবঙ্গ সরকার আদালতকে জানিয়েছে, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কোনো কর্মচারী অনুষ্ঠানে অংশ না নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আগামী রোববার কলকাতার রেড রোড আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অনুষ্ঠানে প্রায় 38,000 মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূলের দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের বিপুল তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বিরোধী অংশের দাবি, রাজনৈতিক বিভাজনের পর ব্যাংকে জমা থাকা অর্থ এবং আর্থিক সম্পদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই অবস্থায় দলের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়ে অরূপ বিশ্বাস একটি বেসরকারি ব্যাংকের কাছে তৃণমূলের হিসাবের সব ধরনের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে দলের ভেতরে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নিজেদের প্রকৃত প্রতিনিধি হিসেবে দাবি করছে। জাপানের টোকিওর প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 শিশু এবং 2 জন শিক্ষক সহ আহত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রাজধানীর কিতা ওয়ার্ল্ডের স্কুলটির ভবনের 4র্থ তলার সঙ্গীত কক্ষে আগুন লাগে, পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK বলছে, যখন আগুন লাগে তখন তাকিনোগাওয়া দাইসান প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 300 জন ছাত্রছাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। তাদের অনেকেই ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে বেশ অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষ জানায়, দমকল কর্মীরা ছাত্রছাত্রী এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। ভেতরে কেউ আটকা পড়েননি। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে আল কায়েদা। রাজধানী নিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক বিমান ঘাঁটিতে আকস্মিক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 35 জনকে হত্যার দাবি করেছে আল কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা JNIM। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোষ্ঠীটির সদস্যরা একযোগে বিমানবন্দর এবং সংলগ্ন সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ। নাইজারের পাশাপাশি প্রতিবেশী বুকিনা ফাসো এবং মালিতেও JNIM অত্যন্ত সক্রিয়। গত এপ্রিলেও মালির রাজধানী বামাকোর বিমানবন্দরে এক দুঃসাহসিক হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছিল এই গোষ্ঠীটি। এই ছিল স্টার ওয়ার্ল্ডের। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।